আজ আমার বিষয় হচ্ছে জীবনবিজ্ঞান, শ্রেণী সপ্তম। আমার আলোচিত অধ্যায় হচ্ছে প্রথম পর্বান্তিক পরীক্ষার মানুষের খাদ্য। তো এই খাদ্য চ্যাপ্টারটার সম্বন্ধে আলোচনা করতে গেলে আমাদের প্রথমেই আসে আমাদের প্রাথমিক যে চাহিদা, সেই চাহিদার অন্যতম একটা প্রধান হচ্ছে খাদ্য। এবং এই যে খাদ্যটা আমরা খাচ্ছি, আমরা বলছি খাদ্য খেতে হবে, খাদ্য খাই। খাদ্যটা কি? অ্যাকচুয়াল খাদ্যটা কি? আমরা যদি স্বাভাবিক অর্থে বুঝি তাহলে হচ্ছে যা আমরা খাই তাই হচ্ছে খাদ্য। ব্যাপারটা অ্যাকচুয়াল কিন্তু তা না। খাদ্য বলতে আমরা সে সমস্ত আহার্য সামগ্রীকে বুঝি যা গ্রহণে আমাদের দেহের গঠন, দেহের পরিপূরণ, পুষ্টি, বৃদ্ধি, ক্ষয়পূরণ এবং সর্বশেষ মানসিক চাহিদার পরিতৃপ্তি হয়। ঠিক আছে, সেটাকে আমরা বলবো খাদ্য। ঠিক আছে, এইবারে আমরা যে খাদ্যটা খাচ্ছি সেই খাদ্যর উপাদানগুলো বিভিন্ন রকম, সব খাদ্য এক নয়। তো এই খাদ্যগুলোকে আমরা প্রধানত কি কি ভাগে ভাগ করতে পারি। প্রথমে আমরা দেখতে পারি পুরো খাদ্যটাকে আমরা দুটো ভাগে ভাগ করলাম। কি ভাগে ভাগ করলাম? দুটো ভাগে ভাগ করলাম। একটাকে ভাগ করলাম হচ্ছে দেহ গঠনকারী খাদ্য, তার মানে হচ্ছে এই খাদ্যটা খেলে আমাদের দেহে বৃদ্ধি হয়। ঠিক আছে, দেহ গঠনকারী খাদ্য খেলে আমাদের দেহে বৃদ্ধি হয়, ক্ষয়পূরণ হয়, এই সমস্ত। আর একটা হচ্ছে দেহ সংরক্ষণকারী খাদ্য, দেহ সংরক্ষক খাদ্য। এই যে খাদ্যটা আমরা পেলাম দেহ গঠনকারী খাদ্য, এই দেহ গঠনকারী খাদ্যগুলোর মধ্যে আমরা কি কি পাচ্ছি? পাচ্ছি হচ্ছে কাকে? শর্করা বা কার্বোহাইড্রেট, প্রোটিন এবং পাচ্ছি ফ্যাট। ঠিক আছে, আর দেহ সংরক্ষক খাদ্যের মধ্যে আমরা পাচ্ছি কাকে? না পাচ্ছি ভিটামিনকে, খনিজ মৌলকে, ভিটামিন, খনিজ মৌল, জল এবং পাচ্ছি খাদ্য তন্তুকে। এবার আসি এরা কারা, এরা কিভাবে আমাদের প্রতিদিনের জীবনে আমাদের সাহায্য করছে। সেটা হচ্ছে দেহ গঠনকারী খাদ্য মানে হচ্ছে এরা ক্যালোরিজেনিক বা শক্তি উৎপাদনকারী খাদ্য। শক্তি উৎপাদন মানে এই সমস্ত খাদ্যগুলো আমাদের প্রতিনিয়ত আমাদের শরীরের ভেতরে, শরীরের বাইরে, এই যে আমরা হাঁটাচলা করছি, কথা বলছি, তোমরা হাঁটাচলা করছো, কথা বলছো, এছাড়াও আমাদের ভেতরে সবসময় হৃৎপিণ্ড, ফুসফুস, আভ্যন্তরীণ অঙ্গ প্রত্যঙ্গগুলো সব সময় কাজ করে চলেছে। এর জন্য যে শক্তি প্রয়োজন হয় সেই শক্তির সাপ্লায়ার হচ্ছে এরা। ঠিক আছে, এরাই আমাদের দেহের কি করে, আমরা ছোট থেকে বড় হচ্ছি, আমাদের যদি কোনো জায়গা কেটে যাচ্ছে সেই জায়গাগুলো আবার ঠিক হয়ে যাচ্ছে। এই কাজটা করে হচ্ছে আমাদের কারা? দেহ গঠনকারী খাদ্য, কার্বোহাইড্রেট বা শর্করা, প্রোটিন এবং ফ্যাট বা স্নেহ জাতীয় খাদ্য। ঠিক আছে, এরা তাপ উৎপাদন করে, আমাদের শক্তি যোগায়। ঠিক আছে, আর দেহ সংরক্ষণকারী খাদ্যের মধ্যে রয়েছে ভিটামিন, খনিজ মৌল, জল এবং খাদ্য তন্তু। এইখানে এই দেহ সংরক্ষণকারী খাদ্যগুলো কোনোটাই কিন্তু আমাদের খাদ্যনালীতে পরিপাক হয় না। এরা আমাদের কোনো এনার্জি প্রোভাইড করে না, কোনো শক্তি দেয় না। তাহলে এরা আমাদের কি করে? এরা হচ্ছে আমাদের দেহের রোগ প্রতিরোধ করে। ঠিক আছে, আমাদের শরীরের যে বিভিন্ন সাম্যাবস্থা রয়েছে, ঠিক আছে, যেমন ধরো হাড়ের গঠন বলো, তারপরে ধরো আমাদের শরীরের মধ্যে যে জলের সাম্যাবস্থা, তারপরে বিভিন্ন রকম ক্রিয়া, বিভিন্ন হরমোন, উৎসেচক ইত্যাদির ক্রিয়াগুলো সমস্ত কিছু নিয়ন্ত্রণ করে হচ্ছে দেহ সংরক্ষক খাদ্য মানে ভিটামিন, খনিজ মৌল, জল এবং খাদ্য তন্তু। এবার আসি যে আমরা যে খাবারগুলো খাচ্ছি, এই খাবারগুলো কোন কোন খাবারগুলো খেলে এই খাদ্য উপাদানগুলো আমরা পাবো। তো প্রধান খাদ্য উপাদানের মধ্যে প্রথমে আমি নিচ্ছি হচ্ছে কাকে? শর্করা বা কার্বোহাইড্রেট। এই শর্করা যে জিনিসটা, এটার যেমন কিছু প্রাণীজ উৎস আছে, তার সঙ্গে সঙ্গে কিছু উদ্ভিজ্জ উৎস রয়েছে। প্রাণীজ উৎসের মধ্যে আমরা কার্বোহাইড্রেট উৎস পাই, আমরা যে মাংসের মেটে খাই সেটাতে পাই, দুধে পাই, মধুতে পাই, এগুলো সব প্রাণীজ উৎস। ঠিক আছে, আর তার সঙ্গে উদ্ভিজ্জ উৎস হিসেবে কাকে পেতে পারি? এই যে আমরা ভাত খাই মানে ধান, রুটি, গম, এছাড়াও আমরা যে অন্যান্য যে সমস্ত খাবারগুলো
যেমন ধরো ফল খাচ্ছি, আম, জাম, কাঁঠাল, এর মধ্যে যে মিষ্টি ভাব পাচ্ছি সেগুলো সব হচ্ছে শর্করার উৎস। ঠিক আছে, এই শর্করা আমাদের কি করে? অ্যাকচুয়ালি এই শর্করা বা কার্বোহাইড্রেট আমাদের শক্তি প্রদান করে, এনার্জি প্রোভাইড করে, যেটার সাহায্যে আমরা বিভিন্ন রকম কাজ করতে পারি। এবং যদি আমরা সাফিসিয়েন্ট প্রোটিন ও ফ্যাট নাও নিই, তাও কিন্তু যদি আমরা যথেষ্ট পরিমাণে শর্করা জাতীয় খাদ্য খাই, তাহলে সেই শর্করা জাতীয় খাদ্য খেলে কিন্তু আমাদের কি হবে না, আমাদের শরীরে প্রোটিন ফ্যাটের চাহিদাটাও মিটবে। ঠিক আছে, এই শর্করা আমাদের শরীরে যখন অতিরিক্ত হয়ে যায়, আমি তো জানি না আমার দৈনন্দিন কতখানি লাগবে, যে অতিরিক্ত শর্করা হয়ে গেল তখন এটা আমাদের শরীরে গ্লাইকোজেন হিসেবে স্টোর থাকে এবং উদ্ভিদের দেহে এটা কি হিসেবে থাকে? শ্বেতসার। ঠিক আছে, এবার আসছে আমি প্রোটিন। প্রোটিন হচ্ছে আমাদের শরীরের খুব গুরুত্বপূর্ণ একটা অংশ। আমাদের কোষ বিভাজন, ডিএনএ গঠন, হরমোন উৎসেচক গঠন এবং অন্যান্য সমস্ত কাজের জন্য প্রোটিন একটা আবশ্যকীয় উপাদান। প্রোটিন এই যেটা, এটার কিছু উদ্ভিজ্জ উৎস আছে, এটার কিছু প্রাণীজ উৎস আছে। প্রাণীজ উৎস আমরা জানি মাছ, মাংস, ডিম, দুধ, এগুলো প্রাণীজ উৎস। উদ্ভিজ্জ উৎসের মধ্যে আমরা পাই মটর, মানে ডাল যেটা আমরা খাই, তারপরে ধরো কাবলি ছোলা, তারপরে সোয়াবিন, এগুলো হচ্ছে প্রোটিনের উদ্ভিজ্জ উৎসের মধ্যে পড়ছে। ঠিক আছে, এইগুলো খেলে আমরা কি হয়, আমাদের দেহ গঠন হয়। মানে এই যে কোষ বিভাজনের জন্য প্রোটিনটা দরকার, তাহলে কি হবে, যদি সাফিসিয়েন্ট প্রোটিন আমার না থাকে কোষ বিভাজিত হবে না, তাহলে আমাদের বৃদ্ধি হবে না, ক্ষয় পূরণ হবে না, তাহলে আমাদের শারীরবৃত্তীয় ক্রিয়াগুলো বাধা পাবে। ঠিক আছে, ফ্যাট এটাও আমাদের একটা এনার্জি দেয়। এখন বলে এখন সবাই আমরা কি একটা স্লিমের যুগ এসছে, সবাই ভাবে কি ফ্যাট বোধহয় আমাদের শরীরে একদম অপ্রয়োজনীয়, একেবারেই না। একটা স্পেসিফিক অ্যামাউন্ট, একটা নির্দিষ্ট অ্যামাউন্টে ফ্যাট আমাদের কিন্তু আমাদের দেহের ওজন অনুযায়ী একটা ভীষণভাবে প্রয়োজন। যেমন এই ফ্যাট কি করে, ফ্যাট আমাদের কিছু হরমোন আছে, স্টেরয়েড হরমোন, সেগুলো গঠন করতে সাহায্য করে, আমাদের দেহের তাপমাত্রা রক্ষা করে, আমাদের দেহের অতিরিক্ত খাবার ফ্যাট হিসেবে স্টোর থাকে, যে আমাদের কোনো আপৎকালীন অবস্থায় তখন আমরা এটাকে খেতে পারি, এখান থেকে আমরা এনার্জি পেতে পারি, মানে খেতে তো পারি না, মানে এখান থেকে আমরা এনার্জিটা পেতে পারি। আর কি করতে পারি, আমাদের যে শুক্রাণু এবং ডিম্বাণু আছে তাদের পরিপূর্ণ গঠনের জন্য ফ্যাট প্রয়োজন। তাহলে এগুলো প্রত্যেকেই হচ্ছে কি খাদ্য না, দেহ গঠনকারী খাদ্য। ঠিক আছে, দেহ সংরক্ষণকারী খাদ্য কারা করে? এরা হচ্ছে দেহ সংরক্ষণকারী খাদ্য, কিন্তু এরা কিন্তু পরিপাকের প্রয়োজন হয় না। এই কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফ্যাট এই তিনটেই কিন্তু পরিপাকের প্রয়োজন হয়। যেমন শর্করা থেকে আমরা কি পাই, পরিপাক হয়ে আমরা পাই গ্লুকোজ। ঠিক আছে, শর্করা জাতীয় খাদ্যকে পরিপাক করতে করতে যখন গ্লুকোজ ফর্মে আসে, তখন আমরা সেই খাবারটাকে আমাদের শরীরে অ্যাবজর্ব হয়। প্রোটিন থেকে আসে হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। এই অ্যামাইনো অ্যাসিড কন্ডিশনে এলেও আমরা সেটাকে আমাদের শরীর অ্যাবজর্ব করতে পারে, শোষণ করতে পারে। এবং ফ্যাট থেকে আসে হচ্ছে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল। ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল, এই ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল এটা হচ্ছে আমাদের পরিপাকতন্ত্রের ভিলাই এসে এগুলোকে শোষণ করে নেয়। কিন্তু দেহ সংরক্ষণ খাদ্যগুলো পরিপাকের প্রয়োজন হয় না। তাহলে কি হয়, এগুলোকে আমরা যেমনভাবে গ্রহণ করি ঠিক সেরকমভাবেই আমাদের পৌষ্টিক নালীতে এগুলো শোষিত হয়ে যায়। এই ভিটামিন আমাদের কি করে, বিভিন্ন রোগ প্রতিরোধ করে, কিন্তু সেটা একটা নির্দিষ্ট অ্যামাউন্টে, একটা নির্দিষ্ট পরিমাণে। সেই পরিমাণের থেকে যদি কম হয়ে যায় তাহলেও আমাদের শরীরে বিভিন্ন অভাবজনিত রোগ দেখা যায়। সেই অ্যামাউন্টের থেকে যদি বেশি হয় তাহলেও আমাদের কিন্তু বিভিন্ন রকম প্রবলেম দেখতে পাওয়া যায়। এই বেশি অবস্থাটাকে আমরা বলি হাইপার ভিটামিনোসিস। খনিজ মৌল যেমন সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, আয়রন, জিঙ্ক, এগুলো হচ্ছে খনিজ মৌল। এগুলো বিভিন্ন উদ্ভিজ্জ খাদ্য উপাদানের মাধ্যমে আমরা এগুলোকে গ্রহণ করি, কিছু প্রাণীজ উপাদানের মাধ্যমেও গ্রহণ করি। এগুলো আমাদের কি করে, এগুলোর মধ্যে বিভিন্ন রকম আমরা আসছি পরে, এক একটা জিনিস এক একটা কাজ করে। তারপরে আসছে জল। জল হচ্ছে সব জিনিসকে একসঙ্গে একটা মিলিয়ে একটা, যেমন আমার ঢালাই মেশিনে দেখবে বালি, স্টোন চিট, সিমেন্ট সব দিয়ে জল দেওয়া হয় ভালো করে মিক্স আপ করার জন্য। ঠিক একই রকমভাবে আমাদের পরিপাকতন্ত্রে জলের কিন্তু যথেষ্ট প্রয়োজন রয়েছে। সম্পূর্ণ পরিপাক প্রক্রিয়াটাকে ঘটাতে, পরিপাক হয়ে যাওয়ার পর তাকে শোষণ করতে এবং রক্ত সম্বহন তন্ত্রের মাধ্যমে তাকে বিভিন্ন জায়গায় বিভিন্ন কোষে পাঠিয়ে দিতে জলের যথেষ্ট ভূমিকা রয়েছে। আমাদের কোষের সাইটোপ্লাজমকে সজীব রাখতে জল অত্যন্ত প্রয়োজন।
এটাও আমরা যেমনভাবে গ্রহণ করি ঠিক সেরকমভাবেই এটাকে আমরা অ্যাবজর্ব করে নিতে পারি। এবার রয়েছে খাদ্যতন্তু, যেটাকে আমরা বলি রাফেজ। এই রাফেজ যেটা, সেটা হচ্ছে অ্যাকচুয়াল হচ্ছে এটার কাজ, এর কোনো রকমভাবে পরিপাক হয় না, এই পৌষ্টিক নালীতে কিছু প্রোভাইড করে না, কিন্তু এটা আমাদের পুরো যে পৌষ্টিক নালী, মানে একদম মুখ থেকে পায়ুছিদ্র পর্যন্ত এই পৌষ্টিক নালীটাকে এ ক্লিয়ার করে। যেমন ড্রেন পরিষ্কার করার জন্য একটা ব্রাশের দরকার হয়, ঠিক এইরকম এই অপাচিত খাদ্যতন্তুগুলো, এগুলো আমাদের প্রতিদিন অন্তত 4 থেকে 7 মিলিগ্রাম আমাদের অ্যাজ এ ফুড আমরা ইনটেক করতে হবে। এবং এগুলো আমাদের কি করে, খাদ্য পরিপাকে সাহায্য করে। অপাচ্য অংশ যখন মলের মাধ্যমে দেহের বাইরে বেরোয় তখন রাফেজ ভীষণভাবে সাহায্য করে। এছাড়া বলছে যে যাদের আমাদের ডায়াবেটিসে আক্রান্ত যারা, বা যাদের কোনো রকম হৃৎপিণ্ডের প্রবলেম আছে, কার্ডিয়াক ডিজিজ রয়েছে, তাদের ক্ষেত্রেও খাদ্যতন্তুটা কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। আচ্ছা, এইবারে আমরা যেগুলো দেখব, যে আমরা এই যে খাবার তাহলে খেলাম কেন? খাবার আমরা খেলাম এই কারণে যে আমাদের এনার্জি দেবে। তাহলে বললাম যে তাহলে এগুলো এনার্জি দিচ্ছে, তাহলে এগুলো কি করবে? এগুলো আমাদের দেহকে রক্ষা করবে, রোগ প্রতিরোধ করবে, আমাদের দেহটাকে সুস্থ সবল রাখতে সাহায্য করবে, অর্থাৎ দেহটাকে রক্ষা করবে। এইবার আমরা এখানে একটা জিনিস দেখব, আমাদের বইতে আছে, সেটা হচ্ছে ডায়াবেটিস মেলিটাস। হোয়াট ইজ ডায়াবেটিস মেলিটাস? ডায়াবেটিস মেলিটাস হচ্ছে আমাদের বিপাকীয় ত্রুটিজনিত একটি রোগ। বিপাকীয় ত্রুটি, ডায়াবেটিস মেলিটাসে অ্যাকচুয়ালি কি হয়? ডায়াবেটিস মেলিটাসে আমাদের রক্তের যে শর্করার পরিমাণ, সেটা স্বাভাবিকের থেকে বেড়ে যায়। কোথাকার রক্তের পরিমাণ? না, সে কোথাকার গ্লুকোজ না, রক্তের গ্লুকোজ। রক্তের যে শর্করা বা গ্লুকোজের পরিমাণ, যেটা সাধারণত আমাদের স্বাভাবিক মান হচ্ছে 80 থেকে 120 mg/100 ml, ঠিক আছে? সেটার থেকে এটা বেড়ে যায়। বেড়ে গেলে কি হয় না, তখন আমাদের শরীরের মধ্যে যে সমস্ত উৎসেচক এবং হরমোন রয়েছে, তারা সবসময় ঠিক ঠিক জায়গায়, মানে গ্লুকোজের এই লেভেল থাকলে, পিএইচ এর এই লেভেল থাকলে তারা তার পারফেক্ট কাজকর্ম করতে পারে। কিন্তু এই যে অতিরিক্ত সুগারটা রক্তের মধ্যে চলে এলো, তাহলে কি হবে না, এবার কিডনি অতিরিক্ত গ্লুকোজটাকে মূত্রের মাধ্যমে বার করে দেবে। রক্তের মধ্যে এই অতিরিক্ত গ্লুকোজের উপস্থিতিটাকে আমরা বলি ডায়াবেটিস মেলিটাস। এবার প্রশ্ন, এটা কেন হয়? আমাদের শরীরে দুটো হরমোন আছে, ইনসুলিন এবং গ্লুকাগন। অনেক হরমোন আছে, তার মধ্যে এই দুটো হরমোন, যেটা অগ্ন্যাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স থেকে স্ফুরিত হয়, এই দুটো হরমোন, একটা হচ্ছে ইনসুলিন, একটা হচ্ছে গ্লুকাগন। ইনসুলিন কি করে, রক্তের শর্করার মাত্রা যদি অতিরিক্ত হয়ে যায়, সেই অতিরিক্ত শর্করাটাকে টেনে নিয়ে কোষ পর্দার ঝিল্লি ভেদ্যতা বাড়িয়ে তাকে পেশি কোষে এবং যকৃৎ কোষে গ্লাইকোজেন হিসেবে স্টোর করে রাখে, ঠিক আছে? এটা হলো রক্তের মাত্রাটাকে কমিয়ে দিল। কিন্তু ইনসুলিন যদি তার পারফেক্ট ফাংশন না করে, বা যে অ্যামাউন্টে সিক্রেশন হওয়ার দরকার সেই অ্যামাউন্টে সিক্রেশন হচ্ছে না, ক্ষরণ হচ্ছে না, তাহলে কি হবে? তখন রক্তের মাত্রা স্বাভাবিকের থেকে, গ্লুকোজের মাত্রা স্বাভাবিকের থেকে বেড়ে যাবে, এবং তখনই আমরা ডায়াবেটিস মেলিটাস এই ডিজিজটাতে আক্রান্ত হব। এরপরে আমরা এখন আসি যে কার্বোহাইড্রেট, প্রোটিন ও ফ্যাট, এগুলো জানলাম আমাদের শরীরের একটা গুরুত্বপূর্ণ খাদ্য উপাদান, কিন্তু এগুলো একটা নির্দিষ্ট পরিমাণে আমাদের গ্রহণ করতে হবে। যেমন আমাদের দৈনন্দিন খাদ্য তালিকায় কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফ্যাট, এটার অ্যাকচুয়াল পরিমাণ কি পরিমাণে থাকা উচিত? অ্যাকচুয়াল বর্তমানে সায়েন্স বলছে 4:3:3 এই অনুপাতে এটা থাকবে, ঠিক আছে? তার মানে কার্বোহাইড্রেট একটু বেশি খাবো, প্রোটিন ও ফ্যাট কম খাবো। তো এই হিসাবে যদি আমরা খাই, তাহলে কোনো কারণে যদি আমাদের খাদ্যের মধ্যে কার্বোহাইড্রেটের পরিমাণটা বেড়ে যায়, তাহলে কি হবে? আমাদের ওবেসিটি হবে, যেটা হচ্ছে স্থূলত্ব। ওবেসিটি হলে কি হবে? হাইপারটেনশন হবে, আমাদের হৃৎপিণ্ডের রোগ হবে, অ্যাথেরোস্ক্লেরোসিস হবে, ঠিক আছে? রক্তচাপ বৃদ্ধি পাবে, এগুলো হবে। যদি কম খাই তাহলে কি হবে? কম খেলে আমরা আমাদের স্বাভাবিক কাজ করার মতো এনার্জি বা শক্তি পাবো না। তাহলে আমরা যদি আমাদের স্বাভাবিক কাজ করার মতো এনার্জি বা শক্তি না পাই, আমরা দুর্বল হয়ে পড়বো। ঠিক একই রকম ভাবে প্রোটিন জাতীয় খাদ্য আমাদের কি করবে না, প্রোটিন জাতীয় খাদ্য আমাদের কি করবে? আমাদের সমস্ত দেহের যে সমস্ত ক্ষয়পূরণ, আমরা জানি আমাদের কোষ বিভাজনের জন্য দরকার হচ্ছে প্রোটিন, উৎসেচক ফর্মেশনের জন্য দরকার প্রোটিন, তো এইগুলো ঠিকঠাক তৈরি হবে না, ঠিক আছে? তার মানে প্রোটিন খাবার দরকার,
অতিরিক্ত প্রোটিন জাতীয় জিনিস যদি খাই, অনেক সময় দেখা যাচ্ছে যে সেই প্রোটিন জাতীয় জিনিসগুলো আমাদের কিডনির সঙ্গে অন্যান্য যে সমস্ত খাদ্য পরিপাককারী অংশ রয়েছে সেটারও বিভিন্ন রকম রোগের শিকার হচ্ছে। ঠিক আছে, এবার ফ্যাটও আমরা জানলাম আমাদের শরীরে দরকার, কিন্তু অতিরিক্ত ফ্যাটে কি হবে? অতিরিক্ত ফ্যাট খেলে কি হবে? আমাদের ওবেসিটি হবে, আমাদের রক্তবাহের অন্তর্গাত্রে ফ্যাট জমে যাবে, সেটা কিছুদিন থাকতে থাকতে কি হবে? রক্তের কোলেস্টেরল মাত্রা বাড়বে এবং আমাদের হৃৎপিণ্ডের রোগ, অ্যাথেরোস্ক্লেরোসিস, এছাড়াও বিভিন্ন রকম কার্ডিয়াক অ্যারেস্ট ইত্যাদি হতে পারে। তাহলে এগুলো গেল। ঠিক আছে, এরপর আমি যেটা দেখবো, আমরা দেখলাম আমাদের একটা খাদ্য উপাদানের মধ্যে রয়েছে, দেহ সংরক্ষণের খাদ্যের মধ্যে রয়েছে ভিটামিন। ভিটামিনকে আমরা কিন্তু দুটো ভাগে ভাগ করতে পারি। কি ভাগে ভাগ করতে পারি? জলের দ্রাব্য ভিটামিন এবং ফ্যাটের দ্রাব্য ভিটামিন। ফ্যাটের দ্রাব্য ভিটামিন বলতে আমাদের কাজে বুঝি ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন ই এবং ভিটামিন কে। ঠিক আছে, আর জলের দ্রাব্য ভিটামিন হচ্ছে ভিটামিন বি, বি এর মধ্যে বি1, বি2, বি3, বি5, বি6, বি7, বি12 আর সি এবং পি। ঠিক আছে, এবার দেখে নেওয়া যাক জলের এই ফ্যাটের দ্রাব্য যে ভিটামিনগুলো রয়েছে, ভিটামিন এ, ডি, ই এবং কে, এদের উৎস, অর্থাৎ কোন কোন খাদ্যগুলো খেলে, এমন তো নয় আমার এই ভিটামিন এ দরকার, একটা খাবার খেয়ে নিলাম ভিটামিন এ খেয়ে নিলাম, না, অবশ্যই ক্যাপসুল আছে, সেই ক্যাপসুলগুলোকে আমরা ব্যবহার করতে পারি, কিন্তু কোন কোন খাদ্য খেলে আমরা এই খাদ্য উপাদানগুলোকে পেতে পারি। যেমন ধরো ভিটামিন এর জন্য রয়েছে গাজর, ঠিক আছে, পাকা কুমড়ো, পাকা আম এই সিজনে ভীষণভাবে দেখতে পাই। ঠিক আছে, এছাড়াও ডিমের কুসুম, দুধ, এর মধ্যেও আমরা ভিটামিন এ মোটামুটি পেতে পারি। আর কি পেতে পারি? ভিটামিন এ, এবার ভিটামিন ডি। ভিটামিন ডি আমরা কিছু পেতে পারি, ছোট মাছ, দুধ, পনির, এগুলোতে আমরা ভিটামিন ডি পেতে পারি। এছাড়া সূর্যালোকেও আমরা যথেষ্ট পরিমাণে ভিটামিন পাই। ভিটামিন এ খাদ্য উৎস আমরা জানলাম। ভিটামিন ডি আমরা পেতে পারি দুধ থেকে, দই থেকে, এছাড়া যদি আমরা উদ্ভিজ্জ উৎসের মধ্যে চাই কলা, জিরে, এগুলোতে প্রচুর পরিমাণে ভিটামিন ডি থাকে। এছাড়া ভিটামিন ডিটাকে অ্যাক্টিভ করার জন্য আমার কাজে লাগে, সেটা হচ্ছে সূর্যালোক। আমাদের স্কিনের মধ্যে থাকে তার প্রোভিটামিন, যেটা সূর্যালোকের প্রভাবে অ্যাক্টিভ হয় এবং ভিটামিন ডিটা কার্যকরী রূপ নেয়। এরপর রয়েছে ভিটামিন ই। ভিটামিন ই আমরা পেতে পারি কিছু টাটকা শাকসবজি, লেবু শাক ইত্যাদি ইত্যাদি থেকে। ভিটামিন কে একটু ডিম থেকে পাই, কিছু কিছু প্রাণীজ উৎস রয়েছে, এছাড়া আলফা শাক, এরকম কিছু কিছু থেকে আমাদের ভিটামিন কে চাহিদা রয়েছে। এবার ভিটামিন এ আমাদের কি কাজ করে? ভিটামিন এ আমাদের দৃষ্টি শক্তিকে প্রখর করে, অর্থাৎ আমরা কোনো কিছু কালার বুঝতে পারা, ভালো করে দেখতে পাওয়া, এটাতে সাহায্য করে। স্কিনকে ভালো রাখে, এটার অভাবে স্কিন খসখসে হয়ে যায়। ঠিক আছে, তারপরে অনেক সময় স্কিন আমরা দেখতে পাই যে খুব অমসৃণ স্কিন, কাটা কাটা, দানা দানা, তো সেগুলো এটার জন্য হতে পারে। এছাড়া তার থেকেও বেশি যদি ভিটামিন এর অভাব থাকে তাহলে অনেক সময় কিডনি প্রবলেমও হতে পারে। ভিটামিন ডি এর অভাবে কি হয়? ভিটামিন ডি বিভিন্ন খনিজ মৌল যেমন ক্যালসিয়াম, ফসফরাস, পটাশিয়াম, এগুলোর সঙ্গে মিশে গিয়ে আমাদের অস্থি এবং দন্ত গঠনে সাহায্য করে। ঠিক আছে, এছাড়াও রক্ত মধ্যে ক্যালসিয়াম আয়ন, রক্ত সঞ্চালনকারী আয়ন, ক্যালসিয়াম আয়ন, এটাও কিন্তু ভিটামিন ডি এটাতে ভীষণভাবে সাহায্য করে রক্ত জমাট বাঁধতে। এছাড়াও রয়েছে কি ভিটামিন ই। ভিটামিন ই অ্যাকচুয়ালি কি করে? মানে কোনো প্রাণীর প্রজননে সাহায্য করে, শুক্রাণু ডিম্বাণু উৎপাদন করা, এগুলোতে সাহায্য করে এবং আমাদের ত্বক গঠনের জন্য কিছু কিছু কাজ করে থাকে। আর কে হচ্ছে রক্ত তঞ্চনকারী ভিটামিন। ঠিক আছে, কে অ্যাকচুয়ালি হচ্ছে প্রধান রক্ত তঞ্চনে সাহায্য করে হচ্ছে ভিটামিন কে। আর ভিটামিন বি হচ্ছে ক্যালসিয়াম আয়নকে যেটা অ্যাক্টিভেট করে, সেজন্য এখানে তারও একটু রক্ত তঞ্চনের ভূমিকা আছে। এরপরে আসছে আমরা জলের দ্রাব্য ভিটামিন বি, সি এবং পি। বি এর বিভিন্ন উৎস আমরা পেতে পারি ঢেঁকি ছাঁকা চাল, যেটা এখনকার দিনে পাওয়া যায় না, যে হালকা খোসাযুক্ত চাল, গমের ভুসি যেটা আমরা ফেলে দিই, অ্যাকচুয়ালি গমের ভুসির মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন পাওয়া যায়। ভিটামিন কি পাওয়া যায়? ভিটামিন বি। এছাড়াও ডিম, দুধ, তারপরে টাটকা মাছ, এগুলোর মধ্যেও কিন্তু আমরা ভিটামিন বি পেয়ে থাকি। ভিটামিন সি আমরা কিসে পাই? ভিটামিন সি আমরা সাইট্রাস মানে লেবু জাতীয় ফল। এখন এই সময় আমরা এই করোনার আবহে রয়েছি, আমাদের হচ্ছে ইমিউনিটি বাড়াতে, এই ইমিউনিটি বাড়ানোর জন্য আমার যেমন প্রোটিনের শরীরে যথেষ্ট চাহিদা রয়েছে, তেমনি তার সঙ্গে রয়েছে
আর লোহিত রক্তকণিকার মধ্যে কি আছে হিমোগ্লোবিন আর হিমোগ্লোবিন কি করছে আমাদের শরীরে অক্সিজেনকে ক্যারি করে নিয়ে যাচ্ছে ঠিক আছে তার মানে আমাদের শরীরে হিমোগ্লোবিন বেশি থাকলে আমাদের শরীরে অক্সিজেনের চাহিদাটা সাফিশিয়েন্ট থাকবে যথেষ্ট থাকবে এছাড়াও রয়েছে ক্যালসিয়াম ফসফরাস এবং ম্যাগনেসিয়াম এরা কি করছে আমাদের শরীরে হাড় এবং গা অ্যাকচুয়ালি যদি অস্থির সংগঠন আমরা দেখি পরে যখন উচ্চ ক্লাসে দেখব তখন দেখব বিভিন্ন অস্থি কোষের সঙ্গে বিভিন্ন খনিজ মৌলগুলো খুব এসেনশিয়াল তার মধ্যে কি রয়েছে ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম এবং ফসফরাস এবার রয়েছে আয়োডিন এবং জিঙ্ক আয়োডিন এবং জিঙ্ক কি কাজ করে আয়োডিন অ্যাকচুয়ালি আমাদের মস্তিষ্কের ক্ষেত্রে যখন আমরা একদম ছোট থাকি বা মাতৃগর্ভে থাকি বা জন্মের একদম সময় সে সময় যদি আয়োডিন আমাদের শরীরে কম থাকে সে সময় কিন্তু যে সমস্ত বাচ্চারা জন্মাবে এই আয়োডিন ঘাটতি অবস্থায় মধ্যে কিন্তু জ্বর বুদ্ধি অর্থাৎ মেন্টাল মানে যে বিকাশ মানসিক বিকাশটা যথার্থ হবে না ঠিক আছে এবং বৃদ্ধি মানে আমাদের যে একটা বয়সের সঙ্গে সঙ্গে আমরা একটা হাইটে এসে পৌঁছই একটা আমাদের ফিজিক্যাল গ্রোথ হয় সেটা পারফেক্ট ভাবে হবে না এছাড়া যদি জিঙ্ক আমাদের শরীরে কম থাকে তাহলে ইনসুলিন হরমোনের স্বাভাবিক ক্ষরণ যেহেতু হবে না সেজন্য এখানে মস্তিষ্কের একটু বিকৃতি থাকবে এবং শরীরে রক্ত শর্করার যে স্বাভাবিক পরিমাণ সেই রক্ত শর্করার স্বাভাবিক পরিমাণে কিছু রকম তারতম্য দেখা যাবে তাহলে আমরা এখানে খনিজ মৌলগুলো প্রত্যেকটা নাম এবং প্রত্যেকটা অভাবজনিত রোগ জানবো ঠিক আছে এবার আমরা কি করব এইবারে আমাদের একটা জিনিস দেখতে হবে আমাদের খাদ্য উপাদানের মধ্যে আরো দুটো বাকি থেকে গেল জল এবং খাদ্যতন্তু জলের কথা একটু আগে বলে দিয়েছি এবার আসি খাদ্যতন্তু খাদ্যতন্তু হচ্ছে এক ধরনের এটাও এক ধরনের বহু শর্করা কিন্তু বহু শর্করা হলে কি হবে এটা আমাদের খাদ্য নালীতে কাচ্ছিত হয় না পুরো খাদ্য নালীটাকে পরিপাকেও কোনো অংশগ্রহণ করে না কিন্তু পরিপাকের পর অপাচ্য অংশে বহিষ্করণ এবং মল গঠনে সাহায্য করে ঠিক আছে এই তো গেল এবার রয়েছে ফাইটোকেমিক্যালস ফাইটোকেমিক্যাল মানে হচ্ছে উদ্ভিজ্জ রাসায়নিক উদ্ভিজ্জ রাসায়নিকটা কি উদ্ভিজ্জ রাসায়নিকের মধ্যে যেটা আমরা পড়ি সেটা হচ্ছে ক্যারোটিনয়েডস কালার এগুলো আমাদের কি করে আমাদের সবসময় ডাক্তাররা যে আমাদের এখন আসছে বিভিন্ন টিভিতে বলছে যে রঙিন শাকসবজি এবং ফলমূল এগুলোকে আমাদের খেতে এই রঙিন শাকসবজি এবং ফলমূলের মধ্যে আমরা উদ্ভিজ্জ রাসায়নিক ও ফাইটোকেমিক্যালসকে পেয়ে থাকি এবার এগুলো খাবো কেন এগুলো খাবো এই কারণে এগুলো হচ্ছে আমাদের ক্যান্সার প্রতিরোধক একটা বস্তু এরা আমাদের ক্যান্সার জাতীয় এটা একটা মহামারী আকারে রয়েছে এই ক্যান্সার জাতীয় রোগকে প্রতিরোধ করে আমাদের শরীরে বিভিন্ন টক্সিক সাবস্টেন্স আমরা যেগুলি গ্রিন টি কিন্তু এটা ফাইটোকেমিক্যালস ঠিক আছে এই টক্সিক জাতীয় সাবস্টেন্সকে বস্তুকে আমাদের শরীর থেকে বার করে দিতে এরা যথেষ্ট সাহায্য করে এবং আমাদের শরীরের সমস্ত বিপাক ক্রিয়াগুলো যাতে ঠিকঠাক মতো হয় সেটা দেখে ঠিক আছে এইবারে আমরা দিলাম পুষ্টি মানে এগুলো খেলে আমাদের কি হবে উপর আমরা পুষ্টি পাবো সেটা কিন্তু অপুষ্টিকর কোন উপাদান কোন খাদ্য উপাদান আমাদের যে পরিমাণে নেওয়া দরকার সেই পরিমাণটা হচ্ছে পুষ্টি তার থেকে বেশি বা তার থেকে কম দুটোই কিন্তু আমাদের অপুষ্টির মধ্যে পড়ে তার মধ্যে আমরা এখন আলোচনা করব যেটা হচ্ছে কোন পুষ্টি পদার্থ যদি আমরা কম পরিমাণে নিই তাহলে আমাদের কি কি অসুবিধা হতে পারে কোন পুষ্টি পদার্থ যদি কম পরিমাণে নিই আমাদের অনেকগুলো অসুবিধা হতে পারে সেটা আমরা আমাদের বইয়ের মধ্যেই দেখতে পাবে বইয়ের মধ্যে দেখো পেজ নাম্বার এখানে 164 এ রয়েছে যে আমাদের হচ্ছে গয়টার কিসের জন্য হয় গয়টা হচ্ছে কিসের জন্য না এটা হচ্ছে আমাদের মানে আয়োডিনের খনিজ মৌল এটা যদি সাফিশিয়েন্ট আমাদের না থাকে তাহলে থাইরক্সিন হরমোনের ঠিকঠাক সিক্রেশন হয় না ক্ষরণ হয় না এবং থাইরক্সিন হরমোনের ঠিকঠাক ক্ষরণ না হলে তখন কি হয় না থাইরক্সিন হরমোনের ঠিকঠাক ক্ষরণ না হলে সেখানে কি হয় গলার ওখানটা ফুলে যায় এবং ফুলে গিয়ে একটা অসুবিধার সৃষ্টি করে এটা গয়টা অ্যানিমিয়া হচ্ছে রক্তাল্পতা আমাদের শরীরে যদি আয়রনের অভাব লোহার অভাব হয় তখন আমাদের অ্যানিমিয়া দেখা যায় জিঙ্কের অভাব হলে টেরা চোখ আর যদি ভিটামিন এ এর অভাব হয়ে থাকে তখন আমাদের কি হতে পারে তখন অন্ধত্ব আসতে পারে এবার প্রোটিন এবং এনার্জি বা ক্যালোরি এই দুটোর অভাব হলে আমাদের শরীরে ম্যারাসমাস এবং কোয়াশিয়াকা এই দুটো রোগ হয় এবার দেখি
এই বডি মাস ইনডেক্স হচ্ছে আমাদের প্রত্যেকের উচ্চতা অনুযায়ী আমাদের একটা দৈহিক ওজন হওয়া উচিত, ঠিক আছে? কিন্তু এই দৈহিক ওজনটা কি করে বার করব? এটার জন্য একটা ফর্মুলা আছে, ওজন বাই উচ্চতা স্কয়ার। এখানে BMI এর যে ফর্মুলা সেটা হচ্ছে ওজন, এটা ওজনটা কেজিতে দেখাবে, বাই হচ্ছে উচ্চতা স্কয়ার, এটা মিটার সেন্টিমিটারে শো করতে হবে। এই ওজন বাই উচ্চতা স্কয়ার এই ফর্মুলাটা করে যদি আমার রেজাল্ট 20 এর মধ্যে আসে তাহলে আমার দৈহিক ওজনটা BMI-টা ঠিক আছে, মানে আমার উচ্চতা অনুযায়ী আমার ওজনটা ঠিক আছে। কিন্তু যদি 20 এর বেশি আসে, 20 থেকে 30 এর মধ্যে আসে, তাহলে আমি ওবেসিটির দিকে যাচ্ছি। তার থেকেও যদি বেশি আসে, 30, 40 বা তার বেশি, তাহলে আমি অত্যাধিক ওজনের অধিকারী এবং আমার ওবেসিটি হয়েছে, আমাকে সেটা অনেকটা রিডিউস করতে হবে। এই BMI-টা বিভিন্ন ওজন তোমাদের নিজেদের যে যার ওজন এবং উচ্চতা দিয়ে এটা কিন্তু বার করে তোমরা নিজেরাই দেখে নিতে পারো। এইবারে বলছে যে আমাদের এই যে খাদ্যাভ্যাস, এই খাদ্যাভ্যাসটা আমাদের BMI নিয়ন্ত্রণের জন্য, BMI কে নিয়ন্ত্রণের জন্য খাদ্যাভ্যাসটা ঠিকঠাক করা দরকার, ঠিক আছে? আমরা এখন বর্তমানে আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে প্রাকৃতিক খাদ্য, প্রক্রিয়াজাত খাদ্য এবং সংশ্লেষিত খাদ্য। এই যে আমাদের জন্ডিসের চামড়া কি করে দোকানে গিয়ে আমি কোল্ড ড্রিঙ্কসের বোতল কিনে আনি, এই যে কোল্ড ড্রিঙ্কস আমরা খাই এটা কিন্তু কিছু নেই, শুধুমাত্র কাঁচা শর্করা ছাড়া এর মধ্যে কোনো ফুড ভ্যালু নেই, আছে কিছু প্রিজারভেটিভ যেটা আমাদের শরীরে কোনো উপকার তো করছেই না, জলের চাহিদা মেটাচ্ছে না, কারণ কোল্ড ড্রিঙ্কস হচ্ছে যদিও কার্বন ডাই অক্সাইড আছে যার ফলে শরীরে কার্বনের মাত্রা বাড়িয়ে দিচ্ছে, শরীরে রক্তের যে অ্যাসিড এবং ক্ষারের ভারসাম্য সেটা নষ্ট করে দিচ্ছে। জলের চাহিদা কিন্তু মেটে না, আমাদের মানসিক পরিতৃপ্তি হয়, আর কিছুই হয়। তো সেটা না খেয়ে আমি যদি ডাবের জল খাই, ঠিক আছে, আমার ভীষণ জল তেষ্টা পেয়েছে, আমি কয়েকটা শসা বা তরমুজ জাতীয় ফল খেলাম, তাহলে এরা কিন্তু আমাদের শরীরে জলের চাহিদা মেটাতে পারে। এরা হচ্ছে অ্যাকচুয়াল প্রাকৃতিক খাদ্য, ঠিক আছে? আবার কি খাদ্য? প্রক্রিয়াজাত খাদ্য। প্রক্রিয়াজাত খাদ্য মানে হচ্ছে যেগুলোকে আমরা রান্না বান্না করতে হচ্ছে। এই রান্না বান্না করা খাদ্য উপাদানের মধ্যে কি হচ্ছে, যেমন আমরা ধরো ম্যাগি ট্যাগি এগুলোকে আমরা বলতে পারি, ঠিক আছে? রাস্তাঘাটে আমরা এই যে চিকেন টিকেন ভাজা করা এগুলোকে বলতে পারি প্রক্রিয়াজাত। আর সংশ্লেষিত খাদ্য হচ্ছে সম্পূর্ণ কৃত্রিম, তার প্রধান উদাহরণ হচ্ছে কোল্ড ড্রিঙ্কস। এই যে ফ্রুটি খাই, ফ্রুটের মধ্যে কিন্তু এই যে আমাদের বলে বিভিন্ন ফ্রুট জুস, এই ফ্রুট জুসের মধ্যে কোনো ফ্রুটস থাকলেও যেটা থাকে সেটা সামান্য, তার থেকেও ক্ষতিকারক কি থাকে? ক্ষতিকারক থাকে প্রিজারভেটিভ। তুমি বাড়িতে ফ্রুট জুস করে রাখো তো, তুমি দেখবে দুদিনও ফ্রিজে রাখলে সেটা নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু দোকানে দেখা যায় 3 মাস 6 মাস, কি করে সম্ভব? এটাতে হাই অ্যামাউন্ট প্রিজারভেটিভ দেওয়া থাকে। প্রিজারভেটিভ কি করে? ওর মধ্যে ব্যাকটেরিয়া বা ছত্রাকের বৃদ্ধিটাকে বাধা দেয়। কিন্তু ওই জিনিসটা যখন আমরা খাচ্ছি, আমার শরীরের মধ্যে ছত্রাক, ভাইরাস, ব্যাকটেরিয়ার গ্রোথটাকে কমিয়ে দিচ্ছে। এখন আমরা বলতে থাকতো ভালোই হচ্ছে না, ভালো হচ্ছে না, কেন ভালো হচ্ছে না? না, ওইটা কিছু কিছু উপকারী ছত্রাক বা ভাইরাস কিন্তু আমাদের শরীরে উপকার করে, তাদেরও আমাদের শরীরে দরকার, সেগুলো আমাদের টোটাল নষ্ট করে দিচ্ছে এবং আমাদের শরীরের প্রত্যেকটা কোষকে ব্যাকটেরিয়া যখন একদিন মারা যাবে, আমরা হয়তো সেটা 100 দিন ধরে আমাদের শরীরে রোগ হবে, কিন্তু হবে। সুতরাং এই প্রসেস ফুড, এই যে কোল্ড ড্রিঙ্কস, তারপরে বিভিন্ন ফ্রুট জুস যে আমাদের প্যাকেটে পাওয়া যায়, সেগুলো কিন্তু একদম এগুলো গ্রহণ করাই উচিত না, ঠিক আছে? এখানে এবারে আমরা আসবো হচ্ছে ভেজাল খাদ্য। ভেজাল কি? ভেজাল হচ্ছে যেগুলো আমাদের খাদ্যের মধ্যে থাকা উচিত কিন্তু সেগুলো হয়তো সহজলভ্য নয় বা ভীষণভাবে কস্টলি, দামি, সেগুলোকে আমরা ব্যবহার করলে হয়তো যে খাদ্যদ্রব্যের দাম হবে সেটা আমাদের সাধারণ মানুষ দিতে পারবে না, সেজন্য সেই রকমই
এগুলো একটুখানি ভালো করে পড়বে, কোন রং কোথায় রয়েছে, প্রক্রিয়াজাত এই খাদ্যগুলো বিভিন্ন উৎস, আমাদের কি খাবার খাওয়া উচিত, ঠিক আছে, এগুলো পড়বে। কোন কোন খাদ্য খেলে আমরা জলের পরিমাণ যথেষ্ট নিতে পারবো সেগুলো সমস্ত রয়েছে। এইবারে একটা আসি দেহ তরল। আমাদের শরীরে বিভিন্ন রকমের দেহ তরল রয়েছে। আমাদের অশ্রু দেহ তরল, স্যালাইভা বা লালা দেহ তরল, রক্ত দেহ তরল, লসিকা দেহ তরল, সেরিব্রোস্পাইনাল ফ্লুইড, মস্তিষ্ক সুষুম্না রস, যেটা মস্তিষ্ক এবং সুষুম্না কাণ্ডের মাঝখানে থাকা তরল, এটাও দেহ তরল। আমাদের বিভিন্ন সচল অস্থিসন্ধিতে থাকা তরল, সেটাকে বলা হচ্ছে এই তোমার পিচ্ছিল যে তরল দেখতে পাওয়া যায়, ঠিক আছে, সাইনোভিয়াল ফ্লুইড আর কি, ওইটাও একটা তরল। এছাড়া গর্ভ তরল, মূত্র তরল, বিভিন্ন রকমের তরল পদার্থ রয়েছে। আমাদের মস্তিষ্কের যে অ্যাকচুয়াল যে মস্তিষ্ক যেটা বলি সেখানেও তরল পদার্থ আছে, আমাদের হৃদপিণ্ডে তরল পদার্থ আছে, বৃক্কে তরল পদার্থ আছে। এই সমস্ত তরলগুলো আমাদের শরীরে বিভিন্ন কাজে লাগে। তার মধ্যে এখানে দেখো যে মুখবিবারে কি তরল পাওয়া যায়, যকৃতে কি পাওয়া যায়, মুখবিবারে যে লালা পাওয়া যায়, যকৃতে পাওয়া যায় যকৃৎ রস, তারপর রক্তনালী বা হৃদপিণ্ডের মধ্যে রক্ত, মূত্রথলিতে মূত্র, চক্ষুতে অশ্রু, ত্বকে ঘর্ম, মস্তিষ্কে হচ্ছে মস্তিষ্কে পাওয়া যায় সেরিব্রোস্পাইনাল ফ্লুইড, সেটা হচ্ছে মস্তিষ্ক সুষুম্না রস, আর অস্থিসন্ধিতে পাওয়া যায় সাইনোভিয়াল ফ্লুইড বা পিচ্ছিল রস। এগুলোর প্রত্যেকটা অবস্থান আমাদের শরীরে রয়েছে, এগুলো একটুখানি আমরা পড়ে নেব, ঠিক আছে। এরপরে যেটা আমরা পড়ব সেটা হচ্ছে আমরা সরাসরি কিন্তু খাদ্য তৈরি করতে পারি না। উদ্ভিদরা হচ্ছে একটাই প্রজাতি যারা পরিবেশের এই উপাদানগুলোকে কাজে লাগিয়ে তারা কিন্তু সমস্ত সজীব জগতের জন্য খাদ্য তৈরি করছে। তারা কি করে খাদ্য তৈরিতে জল এবং আলোকে কাজে লাগাচ্ছে সেটার একটা ব্যাপার রয়েছে। উদ্ভিদের এই খাদ্য তৈরির পদ্ধতিকে আমরা কি বলি? সালোক সংশ্লেষ। সালোক মানে হচ্ছে আলোর উপস্থিতিতে, সংশ্লেষ মানে হচ্ছে উৎপন্ন করা। তাহলে আলোর উপস্থিতিতে সূর্যালোককে কাজে লাগিয়ে সবুজ উদ্ভিদ তার ক্লোরোফিলের সহায়তায় পরিবেশ থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে যে খাদ্যটা তৈরি করে সেটা হচ্ছে গ্লুকোজ। উদ্ভিদের এই খাদ্য তৈরির পদ্ধতিটাকে আমরা সালোক সংশ্লেষ বলি। উদ্ভিদ এই তার খাদ্য তৈরির প্রক্রিয়াটাকে যে পরিমাণ কার্বন ডাই অক্সাইড শোষণ করে পত্ররন্ধ্রের মাধ্যমে সেই পরিমাণ কার্বন ডাই অক্সাইড অক্সিজেনকে পরিবেশে ত্যাগ করে। তাহলে যে পরিমাণে কার্বন ডাই অক্সাইড অ্যাবজর্ব করছে গ্লুকোজ উৎপাদনের পর সেই পরিমাণে অক্সিজেনকে পরিবেশে ত্যাগ করছে এবং পরিবেশে অক্সিজেন কার্বন ডাই অক্সাইডের যে ভারসাম্য সেটাকে রক্ষা করছে। উদ্ভিদের সালোক সংশ্লেষে যে আলোর ভূমিকা এটা পড়বে, সালোক সংশ্লেষে জলের ভূমিকা সেটা পড়বে, এবং সালোক সংশ্লেষের ফলে আমাদের প্রাণীজ কিভাবে উপকৃত সেটা পড়বে। এত খাদ্য তৈরি করে দিচ্ছে আমাদের টোটাল প্রাণী জগতের জন্য, তারপরে আমরা শ্বসন বা শ্বাসকার্যের মাধ্যমে যে কার্বন ডাই অক্সাইডটাকে ছাড়ছি উদ্ভিদ পত্ররন্ধ্রের মাধ্যমে সেই কার্বন ডাই অক্সাইডটাকে অ্যাবজর্ব করে সমপরিমাণ অক্সিজেন বাতাসে ত্যাগ করে কি করছে না আমাদের পরিবেশে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের যে ভারসাম্য সেটাকে রক্ষা করছে। ঠিক আছে, তাহলে আমাদের খাদ্যের চ্যাপ্টারটা কিন্তু মোটামুটি ভাবে শেষ হলো। এখানে তোমাদের যে কোশ্চেনগুলো আছে সেগুলো পড়বে। খাদ্য কি, খাদ্যের প্রয়োজনীয়তা কি, তার মানে আমরা খাদ্য খাবো কেন, খাদ্যের বিভিন্ন উপাদানগুলির ভাগ, তার মধ্যে কোনটা শক্তি উৎপাদনকারী খাদ্য, কোনটা দেহ সংরক্ষণকারী খাদ্য সেটা পড়বো। আর কি পড়বো? কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, এদের উৎস, উদ্ভিজ্জ উৎস এবং প্রাণীজ উৎস। আর কি পড়বো? কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট এগুলো খেলে কি হয়, না খেলে কি হয়, বেশি খেলে কি হয়, ঠিক আছে। আবার ওপাশে ভিটামিন, খনিজ লবণ, জল এবং খাদ্য তন্তু, এগুলো কোন কোন খাদ্য খেলে কোন
একদম শেষে আসবো সালোক সংশ্লেষ, উদ্ভিদের খাদ্য তৈরির পদ্ধতি। এই উদ্ভিদের খাদ্য তৈরির পদ্ধতিতে উদ্ভিদ তার বিভিন্ন প্রাকৃতিক উপাদানকে কিভাবে কাজে লাগিয়েছে, এগিয়ে কিভাবে সালোক সংশ্লেষের ফলে গ্লুকোজ তৈরি করেছে এবং গ্লুকোজ তৈরি করার সঙ্গে সঙ্গে অক্সিজেন উৎপাদন করে কিভাবে আমাদের প্রাকৃতিক ভারসাম্যকে রক্ষা করছে এবং আমাদের সমগ্র জীবজগৎকে বাঁচাচ্ছে। ঠিক আছে, তোমরা একটু ভালো করে পড়ো, পড়ে যে কোশ্চেনগুলো আছে সেই